একটা সময় ছিল যখন রাত নামলেই পৃথিবী যেন বদলে যেত। দিনের পরিচিত গ্রাম, মানুষ, রাস্তা সবকিছুই হঠাৎ অচেনা হয়ে উঠত। কারণ তখন ছিল না বিদ্যুৎ, ছিল না রাস্তার আলো, ছিল শুধু অন্ধকার, ঘন, ভারী, শ্বাসরুদ্ধ করা অন্ধকার। আর সেই অন্ধকারের মধ্যেই লুকিয়ে থাকত কিছু গল্প, যেগুলো মানুষ দিনের আলোতে বিশ্বাস করত না, কিন্তু রাতে সেই গল্পগুলো হয়ে উঠত বাস্তব। কাল রাত্রি স্টুডিওর বিশেষ উপস্থাপনা এই মুহূর্তে শুনুন মেচোভূতের ঘটনা। আজকে যিনি ঘটনাটি পাঠিয়েছেন তিনি জানিয়েছেন যে এই ঘটনাটা তার দাদু নিজের চোখে দেখেছেন। এই ঘটনাটা যেখানে ঘটেছে ওনার দাদু নাকি সেই গ্রামেই থাকতেন, এখন তিনি শহরে চলে এসেছেন, এমনটাই তিনি জানিয়েছেন। তো আর একদম দেরি করছি না, শুরু করছি আজকের ঘটনা। আজ থেকে প্রায় ৭০ বছর আগের কথা। সময়টা ছিল ১৯৫২ সাল। উত্তরবঙ্গের জলপাইগুড়ি জেলার এক প্রত্যন্ত গ্রাম চন্দনডাঙ্গা। চন্দনডাঙ্গা খুব বড় গ্রাম ছিল না, মোটামুটি ৫০টা মাটির ঘর, খড়ের ছাউনি, কাঁচা রাস্তা, চারিদিকে সবুজ ধান ক্ষেত, বাঁশঝাড় আর মাঝে মধ্যে বড় বড় গাছ। দিনের বেলায় গ্রামটা খুব শান্ত। মানুষ মাঠে কাজ করছে, মেয়েরা পুকুরের জল তুলছে, বাচ্চারা দৌড়াদৌড়ি করছে, সবকিছু যেন একদম স্বাভাবিক। কিন্তু সন্ধ্যা নামলেই এই গ্রামটা যেন অন্য কিছু হয়ে যেত। সূর্য ডুবে যেত, আকাশে অন্ধকার ছড়িয়ে পড়ত, একটা একটা করে কেরোসিনের কুপি জ্বলত ঘরে, আর তারপর পুরো গ্রাম ডুবে যেত একটা অদ্ভুত নীরবতায়। এই গ্রামের একবারে শেষ প্রান্তে ছিল একটা বিশাল দিঘি। গ্রামের মানুষ একে বলতো মাছ খেকো দিঘি। এই পুকুরটা ছিল অন্যরকম, অনেক বড়, অনেক গভীর, আর স্বাভাবিকভাবে নীরব। দুপুরবেলাতেও এই পুকুরের জলে একটু কালচে দেখাতো, মনে হতো যেন জলের নিচে কিছু একটা আছে, যা চোখে দেখা যায় না কিন্তু আছে। চারপাশে বড় বড় শেওড়া গাছ, ঘন বাঁশঝাড়, বাতাস ঢুকলেও শব্দ হয় না। মনে হতো যেন জায়গাটা নিজেই নিজের নিঃশ্বাস আটকে রেখেছে। গ্রামের লোকেরা বলতো, সন্ধ্যার পরে ওই দিকে যাস না। কেউ যদি জিজ্ঞাসা করত কেন, তারা সরাসরি উত্তর দিত না, শুধু বলতো ওখানে ভালো কিছু নেই। এই গ্রামেই থাকতো হরিপদ দাস, বয়স ২৫, গায়ের রং শ্যামলা, শরীর শক্তপোক্ত। ছোটবেলা থেকেই সে মাছ ধরার কাজ জানত, কারণ তার বাবা ছিলেন জেলে, কিন্তু অনেক বছর আগে একটা অসুখে মারা গিয়েছিল। এখন হরিপদ আর তার মা সরস্বতী দেবীকে নিয়ে থাকে একটা ছোট্ট মাটির বাড়িতে। বাড়িটা খুব সাধারণ, মাটির দেওয়াল, খড়ের ছাউনি, সামনে ছোট্ট উঠোন, উঠোনের এক কোণে তুলসীর গাছ, আর পাশে একটা পুরনো আম গাছ। সরস্বতী দেবী খুব ধার্মিক মহিলা, ভূত প্রেতে বিশ্বাস করেন, আর তিনি প্রায়ই হরিপদকে সাবধান করতেন। বাবা শোন, সন্ধ্যা হয়ে গেছে, দিঘির দিকে আর যাস না, দিঘিটা ভালো দিঘি না। কিন্তু হরিপদ এসব কথা শুনে হেসে দিত। মা, এসব ভূত কিছুই নেই, সব মানুষের বোকা বানানো গল্প। তার কাছে পৃথিবীটা খুব সহজ ছিল। একদিন ভোরে আকাশে হালকা কুয়াশা, মাটিতে শিশির। হরিপদ জাল নিয়ে বের হলো। গন্তব্য মাছ খেকো দিঘি। সে হাঁটছে কাঁচা রাস্তা দিয়ে, চারপাশে নিস্তব্ধতা, শুধু পাখির ডাক। কিছুক্ষণ পর সে পৌঁছালো দিঘির কাছে। সেদিন পুকুরটা অদ্ভুত লাগছিল, জল একদম স্থির, কোনো ঢেউ নেই। হরিপদ নৌকায় উঠল, জাল ফেলল। প্রথমবার টানতেই জালে উঠল একটা বড় কাতলা।
সে আবারও জাল ফেলল, আরও মাছ। তৃতীয়বার ফেলল, আরও বেশি। অল্প সময়েই ঝুড়ি ভর্তি মাছ। হরিপদের মুখে হাসি। হরিপদ মনে মনে ভাবল, আজ তো ভাগ্য খুলে গেছে। কিন্তু সে বুঝতে পারেনি এই অতিরিক্ত পাওয়া একটা সংকেত। হরিপদ মাছ নিয়ে বাড়ি ফিরল, ঝুড়ি উঠোনে রেখে দিল। সরস্বতী দেবী দেখে বললেন, আজ এত মাছ! হরিপদ হাসল। মাছকে কেউ দেখি আজ দান করেছে মনে হয়। মা একটু চুপ করে রইলেন, তার চোখে একটা অদ্ভুত ভয়। সন্ধ্যা নামল, গ্রাম অন্ধকারে ঢেকে গেল। খাওয়া দাওয়া শেষ, হরিপদ শুয়ে পড়ল। কিন্তু সেই রাত ছিল আলাদা। রাত প্রায় 2টা। কচর কচর শব্দে হরিপদের ঘুম ভেঙে গেল। সে চোখ খুলে শুনতে লাগল, আবারও কচর কচর শব্দ। মনে হচ্ছে কেউ কিছু ছিঁড়ে খাচ্ছে। তার বুকের ভেতর ধকধক করে উঠল, কারণ শব্দটা আসছে তার নিজের উঠোন থেকে। সে ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দরজার দিকে গেল। হাত কাঁপছে। দরজা একটু ফাঁক করল। চাঁদের আলো উঠোনে পড়ছে, আর সেই আলোতেই হরিপদ যা দেখল তার জীবন যেন বদলে গেল। একটা লম্বা কালো ছায়া মাটিতে বসে আছে তার সামনে, ছড়িয়ে ছিটিয়ে মাছ খাচ্ছে। আর সে 2টো হাতে মাছ তুলছে, কাঁচা অবস্থায় খাচ্ছে। মাছের রক্ত তার মুখ দিয়ে গড়িয়ে পড়ছে। তার শরীর ভেজা, চুলগুলো এলোমেলো। মনে হচ্ছে যেন সে একটু আগেই জল থেকে উঠে এসেছে। চোখের দিকে তাকালো, হঠাৎ সে থামল, ধীরে ধীরে মাথা তুলল। তার চোখ লাল জল জল। সে সরাসরি তাকিয়ে আছে হরিপদের দিকে। কর্কশ ভাঙা গলা, মাছ দে, মাছ দে। হরিপদের শরীর থেমে গেল, শ্বাস নিতে পারছে না। তার মনে হলো একটা কথা, এটা মানুষ না। সে দরজা বন্ধ করে দিল, আর বাইরে অন্ধকারের মধ্যে চলতেই থাকলো মাছ ছিঁড়ে খাওয়ার শব্দ। দরজাটা বন্ধ করার পর হরিপদ কিছুক্ষণ দাঁড়িয়ে রইল। তার হাত কাঁপছে, শ্বাস ভারী হয়ে গেছে। বাইরে তখনও মাছের হাড় ভাঙার শব্দ। সে ধীরে ধীরে পিছিয়ে এসে খাটে বসে পড়ল, কিন্তু তার চোখ দরজার দিকে আটকে আছে। মনে হচ্ছে যে কোনো সময় দরজাটা ভেঙে ঢুকে পড়বে। সেই দীর্ঘ রাত, সেই রাতটা হরিপদের জীবনের সবচেয়ে লম্বা রাত। সে আর শুতে পারল না, ঘরের ভেতরে বসে রইল। মাঝে মাঝে শব্দটা বন্ধ হয়ে যাচ্ছিল, আর তখনই তার বুকের ভেতরটা আরো বেশি কেঁপে উঠেছিল। কারণ সে বুঝতে পারছিল, যখন শব্দ থাকে তখন ওটা ব্যস্ত, কিন্তু যখন শব্দ থামে। হঠাৎ সব শব্দ বন্ধ হয়ে গেল। হরিপদের বুকের ভেতর ধকধক করছে। সে নিঃশ্বাস আটকে রাখল। তারপর উঠোনে কেউ হাঁটছে, ধীরে, ভারী। মনে হচ্ছে জল থেকে উঠে এসেছে। শব্দটা এসে থামল ঠিক দরজার সামনে। হরিপদ আর নামতে পারছে না। তারপর দরজায় কারা নাড়া, ধীরে ধীরে, আবারও, এবার একটু জোরে। তারপর একটা গলা, কর্কশ ভাঙা, জলের তলা থেকে উঠে আসা শব্দের মতো, মাছ দে, আমার মাছ দে। হরিপদের শরীর ঠান্ডা হয়ে গেল। সে কিছু বলল না। দরজায় আঁচড়। হঠাৎ হঠাৎ মনে হচ্ছে লম্বা নখ দিয়ে দরজায় কেউ আঁচড় দিচ্ছে। কাঠের দরজা কেঁপে উঠছে। হরিপদ চোখ বন্ধ করে বসে রইল। তার ঠোঁট শুকিয়ে গেল। কিছুক্ষণ পর সব আবার চুপ। না কোনো শব্দ, না কোনো কারা নাড়ার শব্দ, শুধু নীরবতা। ধীরে ধীরে ভেজা পায়ের শব্দটা দূরে সরে গেল। হরিপদ তখনও বসে আছে, নড়ছে না। কারণ সে জানত না ওটা সত্যি চলে গেছে নাকি অপেক্ষা করছে। ভোরের আলো ফুটল, পাখির ডাক,
হরিপদ ধীরে ধীরে দরজা খুলল। তার চোখ পড়ল উঠোনে, আর যা দেখল তার শরীর শিউরে উঠল। পায়ের ছাপ, মাটিতে স্পষ্ট ভেজা পায়ের ছাপ, মানুষের মতো কিন্তু অস্বাভাবিক লম্বা, আঙ্গুলগুলো বাঁকা, আর প্রতিটা পায়ের পাশে মাছের আঁশ লেগে আছে। দরজার সামনে কাদার ওপর কিছু লেখা। হরিপদ ঝুঁকে দেখল মাছ চাই। তার হাত কাঁপতে লাগলো। হরিপদ দৌড়ে গেল নিতাই কাকার কাছে। সব শুনে নিতাই কাকা চুপ করে রইলেন। তিনি ধীরে বললেন, তুই যাকে দেখেছিস সে মানুষ না। অনেক বছর আগে এই গ্রামে থাকতো গদাধর পাল। সে ছিল জেলে, কিন্তু খুব লোভী। সে অন্য কাউকে মাছ ধরতে দিত না, বলতো এই পুকুর আমার। একদিন ঝড়ের রাতে সে একাই গেল মাছ ধরতে। নৌকা উল্টে গেল, সে জলে ডুবে গেল, কিন্তু কিন্তু তার খিদে মরেনি। নিতাই কাকা বলতেন, শোন হরিপদ, যে আত্মা খিদের জন্য মরতে পারে সে কখনো শান্তি পায় না। সে খেতে চায় সব সময়। রাতে মাছ রেখে দিবি, তাহলে সে খেয়ে চলে যাবে, কিন্তু কখনো তার চোখের দিকে তাকাস না। সেদিন থেকে হরিপদের জীবন বদলে গেল। প্রতিদিন রাতে সে একটু মাছ আলাদা করে রাখে, উঠোনে রেখে দেয়, দরজা বন্ধ করে বসে থাকে। রাত গভীর হলে সে আসে, খায়, চলে যায়। কিন্তু কয়েকদিন পর হরিপদ খেয়াল করল শব্দটা বদলে যাচ্ছে। আগে শুধু খেত, এখন মাঝে মাঝে থামে আর ফিস ফিস করে বলে, হরিপদ, হরিপদ। সে জমে গেল। সে কখনো নিজের নাম বলেনি, তবুও সে জানে তার নাম। সে রাতে দরজার সামনে দাঁড়িয়ে ওটা আবার বলল, হরিপদ, হরিপদ, চল, পুকুরে অনেক মাছ আছে। হরিপদের বুকটা হিম হয়ে গেল, কারণ সে বুঝতে পারল এবার ওটা শুধু মাছ চায় না, ওটা তাকে চাই। সেই রাতের পর হরিপদ আর আগের মতো নেই। তার চোখের নিচে কালি পড়েছে, মুখ শুকিয়ে গেছে। সে কম কথা বলে, কম হাসে, আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপারটা, সে এখন রাতকে ভয় পায়। আগে রাত মানে ছিল বিশ্রাম, এখন রাত মানে অপেক্ষা। কখন আসবে সে, কখন দরজায় দাঁড়াবে, কখন তার নাম ধরে ডাকবে। হরিপদ, হরিপদ। হরিপদ চমকে উঠল, চারিদিকে তাকালো, কেউ নেই। কিন্তু সে জানে ওটা কাছেই আছে। দিনের বেলাতেও হরিপদ মাঝে মাঝে সেই গলা শুনতে পাই। পুকুরে মাছ ধরতে গেলে জলের নিচে তাকালেই মনে হয় কেউ নিচে দাঁড়িয়ে আছে। একদিন সে স্পষ্ট দেখল জলের নিচে একটা ছায়া নড়ছে। তারপর একটা হাত ধীরে ধীরে জলের ওপরে উঠল, তারপর আবার মিলিয়ে গেল। হরিপদের হাত থেকে জল পড়ে গেল। সে দৌড়ে বাড়ি ফিরে এলো। সরস্বতী দেবী বুঝতে পারছিল কিছু একটা ঠিক নেই। তিনি জিজ্ঞাসা করলেন, কি হয়েছে বাবা? হরিপদ কিছু বলল না, শুধু বসে রইল চুপচাপ। পরের দিন হরিপদ আবার গেল নিতাই কাকার কাছে। তার গলা কাঁপছে। কাকা, সে এখন শুধু রাতে আসে না, দিনেও আমি তাকে দেখি। নিতাই কাকার মুখ গভীর হয়ে গেল। তিনি ধীরে বললেন, এটা ভালো লক্ষণ না। যখন কোনো আত্মা মানুষের সাথে কথা বলা শুরু করে আর তার নাম ধরে ডাকে, তখন সে তাকে নিজের জগতে টানতে চায়। হরিপদের বুক ধকধক করে উঠল। মানে? নিতাই কাকা নিচু গলায় বললেন, মানে সে তোকে নিয়ে যেতে চায়। সেদিন বিকেলে নিতাই কাকা হরিপদকে নিয়ে গেল দিঘির ধারে। সূর্য ডুবছে, আকাশ লাল,
পুকুরের জল স্বাভাবিকভাবে স্থির। নিতাই কাকা বললেন, ভালো করে দেখ। হরিপদ জালের দিকে তাকালো। প্রথমে কিছুই ছিল না, তারপর ধীরে ধীরে জলের নিচে একটা ছায়া দেখা গেল, স্থির তাকিয়ে আছে ঠিক হরিপদের দিকে। হঠাৎ একটা মুখ জলের কাছাকাছি ভেসে উঠল, পচা, ফোলা, চোখ দুটো লাল। হরিপদ পিছিয়ে গেল। হরিপদ, হরিপদ, হরিপদ পিছিয়ে গেল, তার পা কাঁপছে। নিতাই কাকা বললেন, সময় খুব কম, এটা এখন তোকে ছেড়ে দেবে না, আমাদের কিছু করতে হবে। যে জায়গায় গদাধর ডুবে মরেছিল সেখানে পুজো করতে হবে, না হলে একদিন তুই নিজেই ওর মতো হয়ে যাবি। হরিপদের শরীর ঠান্ডা হয়ে গেল। সেই রাতে হরিপদ আগের মতো মাছ রেখে দিল, কিন্তু আজ তার মনে ভয় অন্যরকম। রাত গভীর হলো, সে এসেছে, কিন্তু আজ শব্দটা আলাদা, ধীরে, ভারী। হঠাৎ ঠকঠক শব্দ, দরজায় কড়া নড়ল। তারপর, হরিপদ, হরিপদ, আজ মাছ কম, তুই চল, পুকুরে অনেক মাছ আছে। হরিপদের বুকের ভেতরটা থমকে গেল, কারণ সে বুঝল ওটা আর শুধু খাবার চায় না, ওটা ওটা তাকে চাই। দরজার ওপার দাঁড়িয়ে ওটা আবার বলল, তুই তুই না এলে আমি নিয়ে যাব। দরজাটা হঠাৎ কেঁপে উঠল। হরিপদ বুঝল সব শেষ। দরজার ওপারে দাঁড়িয়ে আছে সে। তুই না এলে আমি নিয়ে যাব। হরিপদের শরীরটা ঠান্ডা হয়ে গেল, তার বুকের ভেতরটা ধকধক করছে। সে জানে এটা কোনো ভয় দেখানো না, এটা সত্যি। ঘরের ভেতর অন্ধকার, কুপিয়ে আলো টিমটিম করছে। হরিপদ খাটের কোণে বসে আছে, তার চোখ দরজার দিকে। কড়া নাড়া বাড়ছে, ধীরে ধীরে, জোরে জোরে, আরো জোরে। তারপর হরিপদ, দরজা খোল, চল। সব চুপ, এতটাই চুপ যে নিজের হৃদস্পন্দনও কানে বাজছে। হঠাৎ ওটা দরজা থেকে সরে গেল, উঠোনে হাঁটছে ধীরে ধীরে। তারপর শব্দটা গেল বাড়ির পেছন দিকে, যে রাস্তা সোজা চলে যায় মাছ খেকো দিঘির কাছে। হরিপদ হঠাৎ অনুভব করল কেউ যেন তাকে ডাকছে মাথার ভিতর। আয়, পুকুরে আয়, অনেক মাছ, অনেক খাবার। হরিপদের চোখ বড় বড় হয়ে গেল। ও ধীরে ধীরে উঠে দাঁড়ালো, দরজার দিকে হাঁটছে। তার মুখে কোনো অভিব্যক্তি নেই, মনে হচ্ছে সে নিজের নিয়ন্ত্রণে নেই। হাত বাড়ালো দরজা খুলতে, ঠিক তখন হরিপদ সে থেমে গেল। মুহূর্তেই যেন ঘোর কেটে গেল। সে পিছিয়ে এলো, সে ঘামছে, সে কাঁপছে। সরস্বতী দেবী দরজার পাশে দাঁড়িয়ে, তার চোখে আতঙ্ক। তুই কি করতে যাচ্ছিলিস বাবা? হরিপদ কাপা গলায় বলল, মা, ও আমাকে ডাকছে। পরের দিন সকাল, হরিপদ দৌড়ে গেল নিতাই কাকার কাছে। সব শুনে নিতাই কাকা বললেন, আজ রাতেই সব শেষ করতে হবে, নাহলে কাল আর সুযোগ কিন্তু পাবি না, মনে রাখিস। গ্রামের কয়েকজন মানুষ, একজন পুরোহিত, সবাই প্রস্তুত হলো। মশাল, পূজার সামগ্রী, গন্তব্য মাছ খেকো দিঘি। আকাশে চাঁদ নেই, চারিদিকে কুয়াশা, পুকুরের জল স্বাভাবিকভাবে শান্ত। সবাই দাঁড়িয়ে নীরব। পুরোহিত মন্ত্র পড়তে শুরু করলেন। হঠাৎ জল কাঁপতে শুরু করল, প্রথমে হালকা, তারপর জলের মাঝখানে ফুটে উঠেছে। মনে হচ্ছে ভেতর থেকে কেউ উঠে আসছে। হঠাৎ জল থেকে উঠে এলো সেই পচা শরীর, হাড় বেরিয়ে আছে,
চুল ভেজা, চোখ দুটো লাল আগুনের মতো জ্বলছে, মুখে আধ খাওয়া মাছ। আমার মাছ, আমার পুকুর, কে আমাকে থামাবে? সে ধীরে ধীরে এগিয়ে আসছে, মাটির ওপর দিয়ে নয়, জলের ওপর দিয়ে ভেসে। তার চোখ এখন হরিপদের দিকে। তুই তুই আমাকে খাওয়াস, এবার তুই আমার সাথে চল। হরিপদের পা কাঁপছে, সে নড়তে পারছে না। মনে হচ্ছে অদৃশ্য শক্তি তাকে টানছে। পুরোহিত চিৎকার করে মন্ত্র পড়তে লাগলেন। পবিত্র জল ছুঁড়ে দিল পুকুরে। মেছভূত চিৎকার করে উঠল। তার শরীর কাঁপছে। ধীরে ধীরে সে পিছিয়ে গেল। তারপর সে আবার জলের মধ্যে ডুবে গেল। জল শান্ত, সব চুপ, শুধু মানুষের ভারী নিঃশ্বাস। সবাই ভাবল শেষ, কিন্তু মাছ দে। সবাই জমে গেল, কারণ শব্দটা আসছে জলের নিচ থেকে। সবাই স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কারো মুখে কোনো কথা নেই। এইমাত্র যা ঘটল তা যেন কেউ বিশ্বাস করতে পারছে না। মেছভূত জলের মধ্যে ডুবে গেল। দিঘির জল আবার শান্ত, স্থির, নির্বিকার। সেই রাতের পর গ্রামে আর কোনো অদ্ভুত ঘটনা ঘটল না। রাতগুলো আবারও শান্ত হতে লাগলো। মানুষ ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরে এলো। কেউ কেউ বলতে লাগলো পূজার পর সব ঠিক হয়ে গেছে, কিন্তু সবাই বিশ্বাস করেনি, বিশেষ করে নিতাই কাকা। একদিন বিকেলে তিনি হরিপদকে ডেকে বললেন, শোন, যে আত্মা খিদের জন্য বেঁচে থাকে তাকে এত সহজে থামানো যায় না। সে থেমে গেছে, কিন্তু শেষ হয়নি। হরিপদের বুকের ভেতরটা কেঁপে উঠল। ঘটনার পর হরিপদ বেঁচে গেছে ঠিকই, কিন্তু সে আগের মতো নেই। সে আর রাতে ঘুমোতে পারে না। চোখ বন্ধ করলেই সে সেই মুখ দেখে, লাল চোখ, রক্তমাখা মুখ, আর সেই গলা। মাছ দে। ধীরে ধীরে গ্রামের লোকেরা একটা অদ্ভুত জিনিস লক্ষ্য করল। প্রতিদিন রাতে হরিপদ চুপচাপ উঠে একটা ঝুড়িতে মাছ নিয়ে বাড়ির বাইরে যায়। সে হাঁটে কাঁচা রাস্তা ধরে, ধীরে, চুপচাপ। তার চোখ ফাঁকা, মনে হয় সে নিজে হাঁটছে না, কেউ তাকে নিয়ে যাচ্ছে। মাছ খেকো দিঘির ধারে। সে পৌঁছায় দিঘির ঘাটে। চারিদিকে কুয়াশা, জল অন্ধকার। সে ধীরে বসে পড়ে, মাছগুলো সামনে রেখে দেয়। কিছুক্ষণ নীরবতা। তারপর জলের ভেতরে কিছু নড়ছে ধীরে ধীরে। জলের উপরে একটা ছায়া ভেসে উঠেছে। হরিপদ তাকায় না, সে শুধু নিচু গলায় বলে, নাও, খেয়ে নাও। পরদিন গ্রামের এক লোক লুকিয়ে এই দৃশ্য দেখেছিল। সে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, ও একা ছিল না, ওর সামনে কেউ ছিল। কেউ কেউ বসে মাছ খাচ্ছিল। এরপর থেকে হরিপদ আর কারোর সাথে কথা বলে না। দিনে সে স্বাভাবিক, কিন্তু রাতে সে যেন অন্য কেউ। কয়েক মাস কেটে গেছে। একদিন গ্রামের এক রাখাল ছেলে সন্ধ্যায় দেরি করে বাড়ি ফিরছিল। সে দিঘির পাশ দিয়ে যাচ্ছিল। হঠাৎ সে থেমে গেল, কারণ সে দেখল দিঘির ধারে দুজন বসে আছে। একজন হরিপদ, আর তার পাশে একটা লম্বা কালো ছায়া। দুজনেই মাছ খাচ্ছে। ছেলেটা ভয় পালিয়ে গেল। পরের দিন সে শুধু কাপা গলায় একটাই কথা বলেছিল, হরিপদ আর একা নেই, সে এখন ওদের একজন। মাছ দে, আমার খুব খিদে। আজও নাকি চন্দনডাঙ্গা গ্রামের মানুষ বলে, যদি কোনোদিন রাতে মাছের গন্ধ ভেসে আসে আর তুমি দেখো দিঘির ধারে কেউ বসে আছে, তাহলে কাছে যেও না, কারণ সে শুধু মেছো ভূত না, সে হয়তো হরিপদ। তো এই ছিল ঘটনা। তো ঘটনাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং ভাই তুমিও জানাও
যে তোমার ঘটনাটা কেমন লেগেছে। দাদা ঠিকই বলেছ, ঘটনাটা দারুণ লেগেছে আমার। ঘটনা দারুণ হয়েছে আর কি, মানে হয়েছে বলতে ঘটেছে। এমন ঘটনাও যে ঘটে ভাবা যায় না একদম। ঘটনাটা একদম দারুণ লেগেছে আমার, কিন্তু দুঃখ লেগেছে যে হরিপদ অকালে মরতে হলো হরিপদকে। তো বন্ধুরা, তোমাদের ঘটনাটা কেমন লেগেছে তোমরা অবশ্যই কমেন্ট করে জানাও, এবং তোমরা কোথায় থেকে কমেন্ট করছো সেটা অবশ্যই জানাও, তাহলে আমি বুঝতে পারবো যে তোমরা কোথায় থেকে শুনছো। বেশি দেরি না করে তাড়াতাড়ি কমেন্ট করো, এবং লাইক সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না, কারণ প্রতিটি লাইক আর কমেন্ট আমার জন্য মোটিভেশন। তোমরাও যদি তোমাদের সাথে ঘটে যাওয়া কোনো ঘটনা শেয়ার করতে চাও, তাহলে ডেসক্রিপশনে দেওয়া আছে সমস্ত লিঙ্ক, তোমরা যে কোনো মাধ্যমে আমাকে ঘটনা পাঠিয়ে দিতে পারো। তো আর দেরি করছি না, ঘটনা এখানেই শেষ করছি। ডিসক্লেমারের জন্য বলে দিই, ঘটনাটা সত্য হলেও ঘটনাটা স্থানকাল পাত্রের সাথে কোনো মিল নেই। মানে বলতে চাইছি যে ঘটনাটা এমন জায়গায় ঘটেছে যেগুলোর নাম আমরা এখানে কোনোভাবেই শো করছি না, একদম আলাদা করে দেওয়া হয়েছে ঘটনার নাম, যাতে কোনো ঘটনার সাথে ম্যাচ না হয়, কিন্তু আদতেই ঘটনাটা ঘটেছে। কারণ আমি চাই না যে পরবর্তীতে আমার সাথে কোনো বাজে কিছু হোক বা ব্লেম করুক যে ঘটনাটা কেন বলা হলো এরকম লোকের সাথে বা এরকম কিছু। তো আমি জায়গার নাম টাম যেগুলো বলেছি সেগুলো একদম ঠিক না, মানে ভুল বলেছি জায়গার নামগুলো। তো তোমরা ম্যানেজ করে নিও, তোমরা অবশ্যই ম্যানেজ করবে, কারণ তোমরা তো পরিবারেরই সদস্য একজন।